আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখুন, রাজনীতির আকাশে যখন ঘন কালো মেঘ জমে, তখন সাধারণ মানুষ হিসাবে আমরা অনেক সময় কিন্তু দিগ্ভ্রান্ত হয়ে পড়ি। আমাদের মনে হতে থাকে, এই বুঝি সব শেষ হয়ে গেল। চারপাশের এত কোলাহল, এত অভিযোগ আর এত মামলার পাহাড় দেখে যে কারো মনে হতে পারে একটি রাজনৈতিক দলের বোধহয় আর কোনোভাবেই ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ অবশিষ্ট নেই। কিন্তু প্রকৃতির যেমন নিজস্ব একটা নিয়ম আছে, রাজনীতিরও তেমনি একটা নিজস্ব ব্যাকরণ আছে। মেঘ যত কালোই হোক না কেন, একসময় কিন্তু তা কেটে যায়। আর তারপর উকি দেয় ঝকঝকে রোদ। আজ আপনাদের সামনে রাজনীতির সেই ব্যাকরণ আর প্রকৃতির সেই অমোঘ নিয়মের কিছু বাস্তব দৃষ্টান্ত নিয়ে হাজির হয়েছি। আমরা আজ এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো, যা হয়তো এই গুমোট রাজনৈতিক আবহে আপনাদের একটু অন্যরকম ভাবনার খোরাক জোগাতে পারে। দেখুন, সুপ্রিয় দর্শক, ইতিহাস ঘাটলে আমরা কিন্তু দেখতে পাই, পৃথিবীতে যখনই কোনো ক্ষমতার পালাবদল ঘটে, তখন পরাজিত বা ক্ষমতাচ্যুত পক্ষের উপর একটা প্রবল আক্রোশ নেমে আসে। এটা আসলে নতুন কিছু নয়। কিন্তু আক্রোশের বশবর্তী হয়ে যখন ন্যায় বিচারের মানদণ্ডকে ভুলুণ্ঠিত করা হয়, যখন ব্যক্তিগত আক্রোশ আর রাজনৈতিক প্রতিহিংসা মিলেমিশে একাকার হয়ে যায়, তখন কিন্তু সেই সমাজের ভিত্তিটাই আমি মনে করি নড়ে ওঠে। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমরা ঠিক এমনটাই দেখতে পেয়েছি। দেশ জুড়ে কিন্তু হাজার মামলা হয়েছে। আর এই মামলাগুলোর ধরন যদি আপনি একটু গভীরভাবে ভালো করে পর্যবেক্ষণ করেন, তাহলে আপনি হাসবেন নাকি কাঁদবেন, তা আমার মনে হয় আপনি নিজে ভেবে কুল পাবেন না। দর্শক, এই তো সেদিনকার কথা। কদমতলী এলাকার একটি ঘটনার কথা আপনারা হয়তো এরই মধ্যে বিভিন্ন সূত্র থেকে জেনে গেছেন। ১৬ বছর বয়সী এক কিশোর, নাম তার নাদিম। সে আদালতে গিয়ে মামলা ঠুকে দিল যে জুলাই মাসের আন্দোলনে সে নাকি একজন লড়াকু সৈনিক ছিল। শুধু তাই নয়, সে আরো বলেছে তার মাথায় নাকি গুলি লেগেছে। আর এই গুলি করার নির্দেশদাতা হিসাবে বা প্রধান আসামি হিসাবে সে নাম দিল কার? ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাথে আরো ৩১০ জন। প্রথম দর্শনে যে কারো মনে হতে পারে, আহারে, ছেলেটার উপর না কত বড় অবিচারটাই হয়েছে। আদালত স্বভাবতই বিষয়টি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা পিবিআই কে দায়িত্ব দিল। আর পিবিআই যখন তদন্ত করে তাদের প্রতিবেদনটা জমা দিল, তখন যে সত্যটা বেরিয়ে এলো, তা যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষকে শিউরে ওঠার জন্য যথেষ্ট অবদান রাখে। পিবিআই এর তদন্তে দেখা গেল ওই কিশোরের মাথায় গুলি লাগা তো দূরের কথা, সে ওই দিন ঘটনাস্থলের ধারে কাছেও ছিল না। তার আহত হওয়ার কোনো প্রমাণ নেই, কোনো হাসপাতাল কিংবা ডাক্তারের সনদ নেই। তাহলে সে এই মামলাটা করলো কেন? এখানে কিন্তু লুকিয়ে আছে আমাদের সমাজের সবচেয়ে কর্তব্য রূপী। তদন্তে বেরিয়ে এলো ওই কিশোরের বাবা এস ইকরাম উদ্দিন শিহাবের ঘাড়ের উপর ৫৬ লাখ টাকার একটা বিশাল দেনা ছিল। তারেক মামুন নামের এক ব্যবসায়িক অংশীদার ওই টাকাটা পেতেন। সেই পাওনাদার যেন টাকার জন্য চাপ দিতে না পারে, উল্টো ভয়ে ততস্থ থাকে, সেই মোক্ষম অস্ত্র হিসাবে তাকে এই হত্যা চেষ্টা বা হামলার মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে। শুধুই কি তাই? না, ওই লোকটির সাথে তার স্ত্রীর বিবাহ বিচ্ছেদ হয়েছিল এবং তাদের মধ্যে চরম পারিবারিক কলহ ছিল। সেই রাগে আর ক্ষোভে তিনি তার সাবেক স্ত্রীর পক্ষের আত্মীয়-স্বজন, নানা, মামা, খালা, খালু, কাউকেই কিন্তু বাদ দিলেন না। সবাইকে এই মামলার আসামি বানিয়ে দিলেন। সুপ্রিয় দর্শক, এবার একটু ভেবে দেখুন তো, একজন মানুষ তার নিজের ব্যক্তিগত ৫৬ লাখ টাকার ঋণ ফাঁকি দেওয়ার জন্য, নিজের শ্বশুরবাড়ির লোকদের শায়েস্তা করার জন্য দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩১০ জন আওয়ামী লীগের
মানুষ সহ নামে একটা আষাঢ়ের গল্প ফেদে মামলা করে বসলো। আর এই মামলাটি কিন্তু নেওয়া হলো। এখন প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা কি কদমতলীতে গিয়ে ওই 16 বছরের কিশোরের মাথায় গুলি করেছিলেন, নাকি তার নির্দেশ দেওয়ার মতো কোনো যৌক্তিক কারণ সেখানে ছিল? এই যে এত বড় একটা জালিয়াতি, এত বড় একটা মিথ্যাচার, এটা কিন্তু শুধু একটা বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি আসলে বর্তমান সময়ের একটা প্রতীকী চিত্র মাত্র। এবার সুপ্রিয় দর্শক, আমরা যদি একটু ঠান্ডা মাথায় বিচার করি, তাহলে কি দেখতে পাই? তাহলে দেখতে পাবো সারা দেশে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে যে হাজার হাজার মামলা হয়েছে, তার সিংহভাগেরই চরিত্র কিন্তু এই কদমতলীর ঘটনার মতোই। কেউ হয়তো জমি জমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে ঘায়েল করতে চাইছে, সে অমনি একটা হত্যা মামলার নাম ঢুকিয়ে দিচ্ছে। কেউ হয়তো ব্যবসায়িক শত্রুতা মেটাতে চাইছে, সেও কিন্তু সুযোগ বুঝে রাজনৈতিক তকমা লাগিয়ে মামলা ঠুকে দিচ্ছে। অর্থাৎ রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগ নিয়ে যার যার ব্যক্তিগত ঝাল মেটানোর একটা মহোৎসব কিন্তু সেই সময় থেকে এখন পর্যন্ত চলে আসছে। কিন্তু দর্শক, মিথ্যা দিয়ে কি বেশি দিন সত্যকে কোনোভাবে ঢেকে রাখা যায়? যায় না। আর এখানেই আসে রাজনীতির সেই চমৎকার বাগঘোরার গল্পটা। যখন একের পর এক এমন বানোয়াট, হাস্যকর এবং ভিত্তিহীন মামলার সত্যতা পিবিআই বা অন্য কোনো তদন্তকারী সংস্থার মাধ্যমে জাতির সামনে বেরিয়ে আসছে, তখন কিন্তু সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন জাগতে শুরু করেছে। তারা ভাবতে বাধ্য হচ্ছে যে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা এত বড় বড় হত্যা মামলা কিংবা দুর্নীতির মামলাগুলোর ভেতরেও কি তাহলে এভাবেই কোনো না কোনো ব্যক্তিগত কিংবা রাজনৈতিক প্রতিহিংসা লুকিয়ে আছে? দেখুন, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দায়ের করা এই মামলাগুলোর বিশ্বাসযোগ্যতা এখন একেবারেই কিন্তু তলানিতে গিয়ে ঠেকেছে। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে শেখ হাসিনা প্রসঙ্গে যে রায়গুলো আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শুনেছি, সেই রায় নিয়েও কিন্তু সেই সময় বহু আলোচনা সমালোচনা হয়েছিল। রায় হওয়ার পরও আন্তর্জাতিক মহল থেকে এই রায় দিয়ে যে ধরনের তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়েছিল, তাতে কিন্তু বর্তমান সময়ে এসে এই নতুন সরকার বা বিএনপি সরকার এই বিষয়গুলো নিয়ে বা এই মামলাগুলো নিয়ে পুনরায় আবারও ভাবতে শুরু করেছে। এবং এখানে কিন্তু আওয়ামী লীগের সেই টার্নিং পয়েন্ট। দেখুন, এই মামলাগুলো এবং এই যে রায়ের কথা, এগুলো বর্তমান সময়ে বর্তমান সরকার কিভাবে ডিল করবে এবং আন্তর্জাতিক মহল সেই ডিলকে কিভাবে দেখবে, এটার উপর নির্ভর করছে বাংলাদেশের আগামী রাজনীতির একটি বড় ভবিষ্যৎ। দর্শক, একটা বিষয় এখানে আমাদের খুব গভীরভাবে অনুধাবন করতে হবে। আইনের শাসন যখন তার নিজস্ব গতিতে চলে, তখন মানুষ কিন্তু ভরসা পায়। তবে আইনকে যখন অস্ত্র হিসেবে ব্যবহার করে কাউকে না কাউকে ঘায়েল করার চেষ্টা করা হয় যে কোনোভাবে, আর সেই চেষ্টা যখন এমন নগ্নভাবে ধরা পড়ে, তখন কিন্তু অভিযুক্ত ব্যক্তির প্রতি মানুষের এক ধরনের সহানুভূতি তৈরি হয়। মামলা যখন একের পর এক ভুয়া প্রমাণিত হয়, তখন কিন্তু সেই মামলার ভয় দেখিয়ে আর কাউকে দাবিয়ে রাখাও যায় না। ভয়ের যে চাদরটা দিয়ে আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনাকে ঢেকে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, সেই চাদরটা এখন ক্রমেই কিন্তু আমার মনে হচ্ছে ছিঁড়ে যাচ্ছে কিংবা ফেটে যাচ্ছে। আর এই অত্যন্ত সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক বিষয়টি আওয়ামী লীগ বর্তমান সময়ে খুব ভালো করে কিন্তু বুঝতে পেরেছে। শেখ হাসিনা, যিনি জীবনের একটি বড় সময়ে রাজনীতি করেছেন, নানা চড়াই উতরাই পার হয়েছেন, তিনি কিন্তু রাজনীতির এই নারী নক্ষত্রগুলো খুব ভালো করেই জানেন এবং বুঝেন। তাই তো আমরা দেখতে পাচ্ছি এত এত মামলার পাহাড় থাকার সত্ত্বেও তিনি কিন্তু অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে ওনার বিভিন্ন বার্তায় ঘোষণা দিয়েছেন যে তিনি দেশে ফিরে আসবেন এবং আইনি লড়াই লড়বেন। আর এই আত্মবিশ্বাসের মূল জায়গাটা কোথায়? মূল জায়গাটা হলো এই যে তিনি জানেন এই মামলাগুলোর কোনো
শক্ত ভিত্তি আসলে নেই। এগুলো তাসের ঘরের মতো। আদালতে যখন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচার শুরু হবে, তখন এই ভুয়া মামলাগুলো এক মুহূর্ত কিন্তু টিকতে পারবে না। কদমতলীর ওই মামলাটির মতোই বাকিগুলো কিন্তু হাওয়ায় মিলিয়ে যাবে। আর যখন কোনো রাজনৈতিক নেতা কিংবা দলের বিরুদ্ধে আনা বড় বড় অভিযোগগুলো আদালতে মিথ্যা প্রমাণিত হয়, তখন কিন্তু সেই দল বা নেতার রাজনৈতিক ভাবমূর্তি শুধু পুনরুদ্ধারই হয় না, বরঞ্চ তারা আরো শক্তিশালী হয়ে ফিরে আসেন। ইতিহাস আমাদের সেই শিক্ষাই দেয়। আপনি কাউকে মিথ্যা অপবাদ দিয়ে কিছুদিন হয়তোবা দমিয়ে রাখতে পারবেন, কিন্তু অপবাদ যখন মিথ্যা প্রমাণিত হয়, তখন জনসমর্থনের পাল্লাটা কিন্তু সেই নির্যাতিত বা মিথ্যা অপবাদের শিকার হওয়া মানুষটির দিকেই সব থেকে বেশি হেলে পড়ে। দর্শক, আওয়ামী লীগের রাজনীতির মাঠে প্রত্যাবর্তনের পথ কিন্তু এভাবেই সুগম হচ্ছে। যারা ভেবেছিলেন হাজার হাজার মামলার বেড়াজালে আটকে আওয়ামী লীগকে একেবারে নিশ্চিহ্ন করে দেয়া যাবে, তারা হয়তো রাজনীতির এই যে অমুক সত্য, এই অমুক সত্যটা কিন্তু পুরোপুরি ভাবে সেই সময় ভুলে গিয়েছিলেন, কিংবা এখনো ভুলে আছেন। দেখুন, শেখ হাসিনা যখন দেশে ফিরে এই মামলাগুলোর মুখোমুখি হবে এবং আইনি প্রক্রিয়ায় একের পর এক এগুলোকে ভুয়া প্রমাণ করে নিজেকে নির্দোষ প্রমাণ করবে, তখন কিন্তু তার রাজনৈতিক ওজন আরো বহুগুণে বেড়ে যাবে। কারণ সাধারণ মানুষ তখন বুঝতে পারবে যে তাকে সরাতেই এই বিপুল মিথ্যাচারের আশ্রয় নেওয়া হয়েছিল, যেটা শুধুমাত্র রাজনৈতিক একটি বড় প্রতিহিংসা। দর্শক, পরিশেষে একটা কথাই বলতে চাই, সময় বড় অদ্ভুত এক বিচারক। সে কাউকে কিন্তু ছেড়ে কথা বলে না। আর যারা ক্ষমতার দম্ভে বা প্রতিহিংসার বশবর্তী হয়ে মিথ্যা মামলার পাহাড় তৈরি করছেন, তারা হয়তো বুঝতে পারছেন না যে এই মিথ্যা মামলাগুলোই আসলে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠছে। ভুয়া মামলার এই তাসের গড় যখন হুড়মুড় করে ভেঙে পড়বে, তখন সত্যের শক্তিতে বলীয়ান হয়ে রাজনীতির মাঠে আওয়ামী লীগের প্রত্যাবর্তন হয়তো সময়ের ব্যাপার মাত্র। আর রাজনীতি কিন্তু এটাই সবচেয়ে বড় সৌন্দর্য। এখানে শেষ বলে আসলে কোনো কিছুই নেই। এখন যেভাবে এই মামলাগুলো, কিছুদিন আগেও আমরা দেখেছি কয়েকটি মামলা এভাবে মিথ্যা প্রমাণিত হয়েছে। বিভিন্ন জায়গায় দায়ের করা মামলার কথা বলছি। এখন আবার নতুন করে পিবিআই তদন্তের যেভাবে প্রতিবেদন দেয়া শুরু করেছে, তাতে যেভাবে ব্যক্তিগত প্রতিহিংসার জেরে শেখ হাসিনাকে প্রধান আসামি করে হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে এবং সেটি যখন মিথ্যা প্রমাণিত হচ্ছে, তখন স্পষ্টভাবেই কিন্তু সব সমীকরণ এখানে মিলে যাচ্ছে। এবং সেই সমীকরণের যে সর্বশেষ অধ্যায়, সেই অধ্যায়টা কিন্তু একদম পরিষ্কার আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি। এভাবে যদি সরকার তাদের যে বিচারিক প্রক্রিয়া রয়েছে, সেই বিচারিক প্রক্রিয়া এবং তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে তাদের বিচার কাঠামোকে আন্তর্জাতিক মহলে সুষ্ঠু, নিরপেক্ষ এবং স্বাধীন প্রমাণ করতে চায়, তাহলে অবশ্যই প্রত্যেকটি মামলাকে এরকম সূক্ষ্মভাবে তদন্ত করে একটা ফাইনাল প্রতিবেদন তৈরি করতে হবে। এবং সেখানে যদি সেই মামলাগুলো মিথ্যা প্রমাণিত হয় বা ভুয়া প্রমাণিত হয়, তাহলে কিন্তু আওয়ামী লীগের উপর থেকে বর্তমান সময়ে যে সংকট রয়েছে, সেই সংকট অনেকটাই কেটে যাবে। আর এই সংকট কেটে যাওয়া মানেই কিন্তু তারা জনগণের কাছে পুনরায় আস্থা ফিরে পাওয়া। অনেকে এখানে আমাকে বিভিন্ন ধরনের কথা শোনাতে পারেন। বিশেষ করে যারা আওয়ামী লীগকে ফ্যাসিবাদী সংগঠন, সন্ত্রাসী সংগঠন কিংবা জুলাই আগস্টের গণহত্যাকারী রাজনৈতিক দল হিসাবে এখন পর্যন্ত এক চুলও ছাড় দিতে নারাজ, তারা সবথেকে বেশি গালাগালি করবে। দেখুন, আমি বলছি না যে শেখ হাসিনার আমলে বা জুলাই আগস্টে কোনো হত্যাকাণ্ড হয়নি বা মানবতা বিরোধী অপরাধ হয়নি। হয়েছে। তবে যেগুলো হয়েছে সেগুলো সঠিক তদন্ত এবং সুষ্ঠু বিচার হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এগুলো যদি না হয়, তাহলে বিগত দিন আওয়ামী লীগ করেছে, এর পরবর্তীতে অন্য কোনো ক্ষমতাসীন রাজনৈতিক দল যে এরকম ঘটনা ঘটাবে না বা এরকম হত্যাযজ্ঞ করবে না, তার গ্যারান্টি কিন্তু বাংলাদেশের রাজনীতিতে কেউ দিতে পারবে না।
আর যদি সঠিক তদন্ত এবং সুষ্ঠু বিচার হয়, তাহলে জনগণ যেমন সন্তুষ্টি লাভ করবে, তেমনি রাজনৈতিক দল তারাও কিন্তু সন্তুষ্টি অর্জন করবে। এবং যারা সেই সময় অন্যায়ের শিকার হয়েছে, তারাও কিন্তু বা তাদের পরিবারও কিন্তু ন্যায় বিচার পাবে। সেই লক্ষ্যে বর্তমান সরকার বা নীতি নির্ধারক অথবা বিচার বিভাগ যদি ন্যায় বিচার করে থাকেন, তাহলে সেই ন্যায় বিচার আলোকে বাংলাদেশের রাজনীতি কিন্তু একটি সৌন্দর্য মণ্ডিত রাস্তার দিকে ধাবিত হবে। অপরদিকে আওয়ামী লীগের প্রসঙ্গ যেভাবে আমি বললাম, যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাকর্মীর নামে যেভাবে মিথ্যা, ভুয়া এবং বানোয়াট মামলা দায়ের করা হয়েছে, এগুলো কিন্তু যেভাবে বুমেরাং হচ্ছে বা মিথ্যা প্রমাণিত হচ্ছে, তাতে করে আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজনীতিতে পুনরায় ফিরে আসার, প্রত্যাবর্তনের কিংবা শেখ হাসিনার ভাষ্যমতো দেশে ফিরে এসে মামলা লড়ার যে সিদ্ধান্ত বা যে বার্তা আমরা শুনতে পাই, সেটি কিন্তু অতি দ্রুত আওয়ামী লীগ বাস্তবায়ন করতে সক্ষম হয়ে যাবে। তবে যেহেতু রাজনীতিতে শেষ বলতে কোনো কিছু নেই, তাই আমাদেরকে আসলে অপেক্ষা করতে হবে যে বর্তমান সরকার এই বিষয়ে কেমন অ্যাকশন নেয় এবং তাদের অ্যাকশনের পাল্টা রিয়াকশনে আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা কি রিয়াকশন দেন। এর পাশাপাশি জনগণের যে মনস্তত্ত্ব রয়েছে সেটা কোন দিকে যাচ্ছে, এই সবগুলো মিলিয়েই কিন্তু বাংলাদেশের আগামী রাজনীতিতে আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার প্রত্যাবর্তন বিষয়টি সম্পূর্ণভাবে জড়িত। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই আলোচনা প্রসঙ্গে আপনাদের যত মন্তব্য থেকে থাকুক না কেন, ভালো হোক, খারাপ হোক, আপনারা সম্পূর্ণটা শুনে অবশ্যই আপনাদের মতামত উপস্থাপন করবেন। তার কারণ আপনাদের মতামত আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি। আল্লাহ হাফেজ।